এই লকডাউনের সময়ে সবকিছু থমকে থাকলেও শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সময়ে ছাত্রছাত্রীরা যেন ঘরে বসেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত ই ক্লাসরুম সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখছে তারা যেন এই লকডাউনের সময়ে ঘরে বসেই বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ই ক্লাসরুমগুলির সুযোগ গ্রহণ করে। বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা প্রচারিত ত্রিপুরা সরকার। নমস্কার আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। তো ইতিমধ্যে দুর্গাপূজা কেটে গেছে, লক্ষ্মী পূজা হয়ে গেছে। তো এখন আমাদের পালা, আমরা ভালো করে যাতে বাড়িতে পড়াশোনা করতে পারি। তো স্কুলেও তোমরা যাচ্ছ তোমাদের প্রয়োজন অনুসারে, মানে গভর্নমেন্ট থেকে গাইডলাইন দেওয়া হয়েছে যে তোমাদের যখন প্রয়োজন হবে তখনই যাবে। এছাড়া আমরা যেই অনলাইন ক্লাসগুলা হচ্ছে, লাইভ ক্লাসগুলা, এগুলোর মধ্যে তোমরা প্রতিনিয়ত মানে চোখ রাখবে। বিভিন্ন চ্যানেলে হচ্ছে। তো আমি সৃষ্টি ত্রিপুরায় আছি, তো সৃষ্টি ত্রিপুরার পর্দায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করি তোমরা এই ক্লাসগুলা উপভোগ করছো, আর এখান থেকে মূল্যবান যেই টপিকগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে বসছো অবশ্যই, আর এখান থেকে নোট করে নিয়ে যাচ্ছ। তো এটা ত্রিপুরা সরকারের উদ্যোগে একটা মহতি প্রচেষ্টা। এখানে তোমাদের অনেকগুলা দিক এখানে আলোচনা করা হচ্ছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ইতিমধ্যে আমি গতদিনে বলেছিলাম যে আমি তোমাদের ক্লাস 10 এর একটা চ্যাপ্টার অলরেডি শেষ করে দিয়েছি, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। তো আর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা চলছে। গতদিন আমি ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে এটা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করতে যাব আজকে। তো গতদিন আমরা দ্য মেকিং অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড বা ভূমণ্ডলীয় বিশ্বের সৃষ্টি, হ্যাঁ, এটার আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ মানে একটা বলেছিলাম যে দ্য প্রি মডার্ন ওয়ার্ল্ড বা প্রাক আধুনিক বিশ্ব, হ্যাঁ, এটার আবার 3টা সাব পয়েন্ট ছিল, মানে রেশম পথ বা সিল্ক রোড। এছাড়া পড়েছিলাম যে ফুড ট্রাভেল আমরা দেখেছিলাম যে মজাদার কি কি খাদ্য আমরা আগে জানতাম না, আজকে থেকে 500 বছর আগে আমাদের পূর্বপুরুষরা জানতো না কি কি খাদ্য আসলে আমেরিকা থেকে বা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসেছে। যেমন আলু, এরপর টমেটো, চিলি বা মরিচ, কাঁচা মরিচ। এছাড়া আমরা যে নুডলস গুলা খাই, এটা কোন দেশ থেকে এসেছে, নুডলস এর নাম ইউরোপে গিয়ে পরিবর্তন হয়ে স্প্যাগেটি হয়েছে, এটা আমরা দেখেছি। এছাড়া আমি যেটা বলেছি সিল্ক রোডটা একটা সময় পুরো বিশ্বের বাণিজ্য কেন্দ্র ছিল। এখান থেকে শুধু বাণিজ্য না, বিভিন্ন মানুষের চিন্তাধারার আদান প্রদান। এছাড়া বিভিন্ন ট্রাভেলার্স আসতো এখানে, বিভিন্ন ইনভেস্টররা আসতো এই সিল্ক রোড দিয়ে। সিল্ক রোডটা আমরা দেখেছিলাম যে এটা স্থলপথ ও জলপথ উভয়ের মধ্যেই সংযোগ স্থাপন করেছে এশিয়ার সঙ্গে পুরো ইউরোপ না, শুধু অন্যান্য অনেক মহাদেশের সাথে এটার সংযোগ স্থাপন করেছিল। এছাড়া আমরা আরেকটা পয়েন্ট পড়েছিলাম যে কনকিউস, ডিজিজ এন্ড ট্রেড, অর্থাৎ মানে জয়, রোগ আর বাণিজ্য। তো জয় বা অধিগ্রহণ, এটা হবে জিনিসটা, জয়ও বলতে পারো, অধিগ্রহণও বলতে পারো, মানে জোর করে কোনো কিছু আদায় করা। তো আমরা দেখেছি যে উপনিবেশ স্থাপন করেছিল ইউরোপিয়ানরা বিভিন্ন দেশে, আমাদের এশিয়ার মধ্যে, যেমন আমাদের ভারতবর্ষেও উপনিবেশ স্থাপন করেছিল। তো উপনিবেশ স্থাপন করেছিল তারা বিভিন্ন, সবচেয়ে বেশি এফেক্ট করা হয়েছিল আমেরিকাতে। তারা কিভাবে উপনিবেশ স্থাপন করেছিল? শুধু কোনো বন্দুক বা অস্ত্র দিয়ে না, একটা রোগ ছড়িয়ে তারা উপনিবেশ স্থাপন করেছিল স্মল পক্স দিয়ে। তাই আমরা গতদিন অলরেডি আলোচনা করেছি। এছাড়া বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য করেছিল। যেমন আমাদের ভারতবর্ষেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা ব্যবসায়ী সংগঠন ভারতবর্ষে এসেছিল ব্যবসা করার নামে। তো ব্যবসা করার সাথে সাথে তারা দেশটাকেও কবজা করে বসেছিল, যার খেসারত আমাদের 190 বছর আমাদের ভোগ করতে হয়েছিল। 190 তারা শাসন করে গিয়েছিল। সাথে সাথে এখান থেকে কিছু পণ্য দ্রব্য বা কাঁচামাল উৎপন্ন করে তাদের দেশে রপ্তানি করত। যেমন আফিম,
এরপর ইন্ডিগো বা নীল চাষ করতো এখানে ভারতবর্ষে। এছাড়া তুলা, মানে ফাইন কটন আর র কটন। ফাইন কটন বলতে সুতি বস্ত্রের জন্য ওই মিহি তুলা, হ্যাঁ, এটা মানে ভালো পোশাকের জন্য ব্যবহার করা হতো। এটা এখান থেকে উৎপন্ন করে বিদেশের বা তাদের দেশে নিয়ে যেত। এছাড়া র কটন দেখা গিয়েছিল যে আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে র কটনের ডিমান্ড বেড়েছে, কিন্তু ফাইন কটন ওইখানেও তাদের বাড়ছিল, এই জন্য ভারত থেকে একটা সময় আমদানি তাদের বন্ধ হয়ে গিয়েছিল, মানে ভারতবর্ষ থেকে পাঠানো হয়নি আর পরবর্তী সময়, মানে যেটা আগে অনেক শতাংশ পাঠানো হতো, এরপর কমে 5% চলে এসেছিল। তো যাই হোক, আমরা আজকে 19th সেঞ্চুরি, হ্যাঁ, 1815 to 1914, 19 শতাব্দী, হ্যাঁ, এটা আলোচনা করব। Today we will discuss with you following subtopics. তো কি ছিল? এটা হলো 19th সেঞ্চুরি বা 19 শতাব্দী। এটা কবে থেকে কবে? 1815 থেকে 1914, প্রায় 100 বছর। 100 বছরের দিনলিপি নিয়ে আজকে আলোচনা করব কি হয়েছিল। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব ওয়ার্ল্ড ইকোনমি টেক শেপস, অর্থাৎ বিশ্ব অর্থনীতির নতুন রূপ গ্রহণ। এটা মানে সাব পয়েন্ট হলেও এটা কিন্তু মস্ত বড়, এটা অনেকটাই ধৈর্য সহকারে আমাদের শুনতে হবে, জানতে হবে এটা। এছাড়া বিভিন্ন তোমরা যখন পড়বে দেখবে যে এখানে কিছু ডেট আছে, কিছু নাম আছে, এগুলা কিন্তু একবার, দুইবার, তিনবার করে পড়তে হবে। এছাড়া রোল অফ টেকনোলজি, টেকনোলজির যে ভূমিকা, হ্যাঁ, আধুনিক বিশ্বের টেকনোলজির কি ভূমিকা, এই টেকনোলজির ফলে আমরা কি জিনিস পেয়েছি, কি আমাদের লাভ হয়েছিল, এর অ্যাডভান্টেজটা আমরা দেখব। এছাড়া লেট 19th সেঞ্চুরি কলোনিয়ালিজম, হ্যাঁ, অর্থাৎ 19 শতাব্দীর শেষের দিকে উপনিবেশবাদ, এটা নিয়ে আজকে আলোচনা করব। 19 শতাব্দীর শেষের দিকে উপনিবেশবাদ তো আমরা ভারতবর্ষ দেখেছি, ভারতবর্ষেও বা অন্যান্য জায়গায়ও দেখেছি উপনিবেশ স্থাপন করা হয়েছিল। শুধু আমেরিকা না, আমাদের এশিয়ার বিভিন্ন দেশেও কিন্তু ইউরোপিয়ানরা উপনিবেশ স্থাপন করেছিল। এছাড়া আরেকটা পর্ব রেন্ডার পেস্ট অর ক্যাটেল প্ল্যাগ, অর্থাৎ এক ধরনের রোগ যা ক্যাটেল বা গবাদি পশুর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার দরুন অনেক গবাদি পশু, প্রায় 90% ক্যাটেল ওই সময় মারা গিয়েছিল এই রোগটা ছড়িয়ে দেওয়ার পর। এটা আমেরিকাতে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই রেন্ডার পেস্ট। এটা নিয়ে আলোচনা করব। যদি সময় না থাকে, যদি কোনো মিস হয়ে যায় পয়েন্ট, এই জন্য আমি অল্প অল্প হিন্টস দিয়ে যাচ্ছি কি নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া ইন্টেন্ডেড লেবার মাইগ্রেশন ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ এটা চুক্তিবদ্ধ শ্রমিক, একটা সময় চাষবাসের জন্য এক ধরনের শ্রমিকদের ইউজ করা হতো বা ব্যবহার করা হতো। যেমন আমরা স্লেভ সিস্টেম বা দাস ব্যবস্থা আমরা পড়েছি, এইরকমই দাসদের মতনই কিছুটা চুক্তিবদ্ধ শ্রমিক ছিল। এটা চুক্তিটা এরকম ছিল, তাদের বিনা পারিশ্রমিকে খাটানো হতো, তাদের জন্য কোনো আইন সিদ্ধ কোনো নিয়ম কানুন ছিল না, তাদের যতক্ষণ পারা যেত এতক্ষণ তাদের খাটানো হতো। তাদের কোন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল? ইন্ডিয়া থেকে। ইন্টেন্ডেড লেবার মাইগ্রেশন ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে তাদের স্থানান্তরিত করে বিভিন্ন দেশে, যেমন ফিজি, মরিশাস, এরপর ক্যারিবিয়ান আইল্যান্ড, ওইসব স্থানে তাদের প্রেরণ করা হয়েছিল। এছাড়া আরো অন্যান্য দেশে, যেমন ইন্টেন্ডেড লেবার কিন্তু আমাদের দেশে আসাম রাজ্যে আমরা দেখতে পাই চা বাগানে তাদের চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হয় ঠিকই, কিন্তু তাদের কোনো পারিশ্রমিক ওই রকম কিছু দেওয়া হয় না, যতদিন খুশি তাদের ততদিন খাটানো হয়। যাই হোক, এরপর ইন্ডিয়ান এন্টারপ্রেনার্স অ্যাব্রোড, মানে ভারতীয় উদ্যোগকারী বা ভারতীয় উদ্যোক্তাগণ, বিদেশে ভারতীয় উদ্যোক্তাগণ। এটা আমরা দুইটা নাম বলবো, শিকারিপুরী শ্রফ আর নাট্যকট্টই। নাট্যকট্টই আর শিকারিপুরী শ্রফ, এই দুইজন বা দুইটা শ্রেণী ছিল। এটা মহাজন বা ব্যবসায়ী দলের মধ্যে ছিল। নামটা আবার পড়ি, শিকারিপুরী শ্রফ ও নাট্যকট্টই। এটা বিদেশে তারা, বা এছাড়াও আমরা হায়দ্রাবাদী সিন্ধির নামও বলতে পারি, তারা কিন্তু বিদেশে
তারা মানে বিনিয়োগ করেছিল। এছাড়াও আরেকটা পর্ব লাস্ট 7 নাম্বার, মানে টোটাল আজকে 7টা 19th সেঞ্চুরি 1815 টু 1914 মধ্যে টোটাল 7টা আজকে সাব টপিক নিয়ে আজকে আলোচনা করব। লাস্ট ছিল ইন্ডিয়ান ট্রেড, কলোনিয়ালিজম এন্ড গ্লোবাল ওয়ার্ল্ড, অর্থাৎ ভারতীয় ব্যবসা, উপনিবেশবাদ ও বিশ্বব্যাপী ব্যবস্থা। তো এই টোটাল 7টা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে বইটা অলরেডি দেখেছো, তোমাদের বইটা কি রকম, তো এটা সম্পর্কে তোমরা জানো হয়তোবা, তো তোমরা আগেও পড়েছো এই জিনিসটা। তো আমরা এক এক করে স্টার্ট করি। অন্যান্য পয়েন্টগুলা যেহেতু এখন আলোচনা করব না, তো আমি সবগুলা মুছে দেই, শুধু একটা পয়েন্ট রাখবো, ওয়ার্ল্ড ইকোনমি টেক শেপস, এটা নিয়ে এখন আলোচনা করি। আচ্ছা, তো ঊনবিংশ শতাব্দীর তে বিশ্ব কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যায়। কিভাবে পাল্টে যায়? কারণ ওই সময় বিভিন্ন চেঞ্জেস এসেছিল পুরো বিশ্বের মধ্যে। কি কি চেঞ্জেস? আর্থিক দিক দিয়ে চেঞ্জেস এসেছিল, রাজনৈতিক দিক থেকে চেঞ্জেস এসেছিল, সামাজিক দিক থেকে, মানে অনেকের ইকোনমি অনেকের বেড়ে গেছে, অনেকের কমে গেছে। ইকোনমির মধ্যে একটা রিফর্মস এসেছিল। এরপর রাজনৈতিক দিক থেকে, হ্যাঁ, যেমন বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করেছিল, বিভিন্ন ন্যাশনালিস্টরা এই সময় জাগ্রত হয়ে উঠেছিল রাজনৈতিক দিক থেকে। সামাজিক দিক থেকে মানুষের সামাজিক জীবনযাপনেরও কিছু চেঞ্জেস এসেছিল। হ্যাঁ, এরপর সাংস্কৃতিক, একটা সংস্কৃতির সঙ্গে আরেকটা সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল তখন। এছাড়া প্রযুক্তিগত দিক থেকেও তখন কিছু চেঞ্জেস এসেছিল, যেমন রেল ইঞ্জিন বা রেল ব্যবস্থা তখন স্থাপন করা হয়, টেলিগ্রাফ, এছাড়া স্টিম ইঞ্জিন, রেফ্রিজারেশন, এই সব সিস্টেমগুলা তখন ইনভেনশন করা হয়, এই জিনিসগুলা। তো অর্থনৈতিকবিদরা, হ্যাঁ, ইকোনমিস্ট যারা, তারা কিন্তু অর্থনৈতিক বিনিময়, আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় এগুলির মধ্যে 3 ধরনের প্রবাহ উল্লেখ করেছিল। কি কি প্রবাহ? 3টা প্রবাহ, রোমান 1 দিয়ে লিখি। প্রথম ছিল ফ্লো অফ ট্রেড, অর্থাৎ বাণিজ্যের প্রবাহ। ফ্লো অফ ট্রেড অর্থাৎ বাণিজ্যের প্রবাহ। এটা বাণিজ্যের প্রবাহের মধ্যে কি কি ছিল? বিভিন্ন দ্রব্য সামগ্রী যেমন বস্ত্র, গম ইত্যাদি 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 প্রবাহিত হতো এক জায়গা থেকে, এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হতো, বাণিজ্যের প্রবাহ। এছাড়া ফ্লো অফ লেবার, রোমান 2 দিয়ে, ফ্লো অফ লেবার, ফ্লো অফ লেবার অর্থাৎ কাজের খোঁজে মানুষ, মানে শ্রমের প্রবাহ, কাজের খোঁজে মানুষ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতো। শুধুমাত্র আমি ভারতে থাকি, ভারতবর্ষে সবকিছু থাকবে এরকম না, বা যারা ইউরোপে থাকে ইউরোপ দেশে সবকিছু থাকবে এরকম না। কাজের সন্ধানে কিন্তু মানুষ ইউরোপ থেকে এশিয়াতে, এশিয়া থেকে ইউরোপে আসা যাওয়া চলে। তো সেই সময় মানুষ কাজের সন্ধানে, যেমন একটা সময় ইউরোপে কাজের জন্য বা খাওয়ার জন্য কিছুই ছিল না, হ্যাঁ, তো সেই জন্য মানুষ ওই জায়গা থেকে উত্তরণের জন্য মানুষ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই দেশ দ্বীপপুঞ্জ, মানে মহাদেশগুলোতে বা আমাদের এশিয়া মহাদেশে অনেকে স্থানান্তরিত হয়েছিল। এছাড়া আরেকটা যেটা ফ্লো অফ ক্যাপিটাল, ফ্লো অফ ক্যাপিটাল অর্থাৎ পুঁজির প্রবাহ। ক্যাপিটাল বলতে এখানে কোন সিটিকে বোঝানো হচ্ছে না, ক্যাপিটাল বলতে এখানে পুঁজি বা বিনিয়োগ এর কথা বলা হচ্ছে। যেমন আমরা শুনি, অনেক সময় শুনি ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার। যারা ইনভেস্ট করে তাদের বলে ইনভেস্টার, আর যারা যেটা ইনভেস্ট করা হয় এটাকে ইনভেস্টমেন্ট বলা হয়। যেমন আমি একজনকে টাকা দিলাম একটা কিছু করার জন্য, এটা আমার ইনভেস্টমেন্ট। বা আমি একটা ক্রিকেট খেলার মধ্যে আমি স্পন্সর করলাম, আমি টাকা ইনভেস্ট করলাম, তো এই অ্যাডভার্টাইজ থেকে আমার যত টাকা উঠবে এখানে আমার লাভ হবে। তো এরকম যেমন রেল লাইনের জন্য, যেমন ভারতবর্ষে যখন রেল লাইন এসেছিল তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্টকে ইনভেস্ট করেছিল, হ্যাঁ,
কিছু টাকা ইন্টারেস্টের বিনিময়ে বলা হয়েছিল, তো তাদের ইন্টারেস্ট, ভালো ইন্টারেস্ট দেওয়া হবে, তো এই ইন্টারেস্টের বিনিময়ে তারা ইনভেস্ট করেছিল, তো এটাকে ইনভেস্টমেন্ট বলা হয়, পুঁজি বিনিয়োগ। যেখানে দূরবর্তী অঞ্চলগুলিতে স্বল্পকালীন অথবা দীর্ঘকালীন লগ্নি করা হয়, মানে এই লগ্নি ধরো 5 মাসের জন্য হতে পারে, 5 বছরের জন্য হতে পারে, আবার 15 বছরের জন্য হতে পারে এই লগ্নি। তো এটা শর্ত ছিল। তো আমরা কি কি দেখলাম? ফ্লো অফ ট্রেড, ফ্লো অফ লেবার, ফ্লো অফ ক্যাপিটাল। তো ওই সময় এইগুলা চেঞ্জেস এসেছিল। তো এই তিনটি প্রবাহই পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ছিল, মানুষের জীবনকে আগের তুলনায় গভীরভাবে প্রভাবিত করছিল এই তিনটা স্রোত বা তিনটা প্রবাহ। তো আমরা প্রথমেই এখন আমরা চলে যাব ওয়ার্ল্ড ইকোনমি টেক শেপস, অর্থাৎ বিশ্ব অর্থনীতির নতুন রূপ গ্রহণ। বিশ্ব অর্থনীতির নতুন রূপ গ্রহণ। তো এখানে আমরা বলছি, এটা সহকারে আমরা টোটাল 7টা পয়েন্ট আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো কি হয়েছিল? ফুড প্রোডাকশন এন্ড কনজাম্পশন ইন ইউরোপ ওয়াজ চেঞ্জড, মানে খাদ্য উৎপাদন আর তার ব্যবহারের পরিবর্তন হচ্ছিল কোন জায়গায়? ইউরোপে। সাধারণত সমস্ত দেশই কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায়, যেমনটা আমাদের পাঞ্জাব প্রদেশে কিন্তু একটা সময় কৃষির ওই রকম সুযোগ ছিল না, বা কৃষি ব্যবস্থা এরকম ছিল না। একটা সময় অনেক দূরবর্তী অঞ্চল থেকে খাল বা জলাশয়ের নির্মাণ করে বা জলাশয়ের সেচ ব্যবস্থা করে ওইখানে কৃষির উন্নত করা হয়েছে, বা এই জন্য পাঞ্জাব প্রদেশ আজও কৃষিতে উন্নত। তো এইরকমই হয়েছিল, মানে আদতে কিন্তু সব দেশ কিন্তু একটা সময় মানে কৃষিতে উন্নত ছিল না। তো সব দেশই চেয়েছিল যে আমরা যাতে অন্য দেশ থেকে যাতে আমাদের খাদ্য না আনতে হয়, আমরা যাতে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এই জন্য তারা চেয়েছিল যে কৃষিতে তারা মানে স্বয়ংসম্পূর্ণ হতে, বা খাদ্যে তারা স্বয়ংসম্পূর্ণ হতে। তো 19বিংশ শতাব্দীতে এইরকমটা হয়েছিল। ব্রিটেনে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে অধিক মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এটা ব্রিটেনে হয়েছিল ঠিক 18th সেঞ্চুরির শেষের দিকে, মানে জনসংখ্যার বিস্ফোরণ বা জনসংখ্যা এত মাত্রা বৃদ্ধি পেতে লাগছিল, এর ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। স্বাভাবিক, মানুষ যখন বাড়বে তার খাদ্যের চাহিদাও কিন্তু বাড়বে। তো এতে কি হয়েছিল? ল্যান্ডেড গ্রুপ বা ভূস্বামীরা বহির্দেশ থেকে খাদ্য আমদানি যাতে না হয় তার জন্য গভর্নমেন্টকে প্রেসার দিয়ে থাকে। কারণ কি হয়েছিল, যখন মানুষ মানে পপুলেশন এক্সপ্লোশন বা জনসংখ্যার বিস্ফোরণ যখন হয়েছিল, তখন কি হয়েছিল? খাদ্যের চাহিদাও বেড়ে গিয়েছিল, খাদ্যের যোগান দিতে পারছিল না, দেশ থেকে খাদ্য আনতে হচ্ছিল। তো এর ফলে স্থানীয় যে ভূস্বামীরা বা স্থানীয় যে ল্যান্ডেড গ্রুপ লোকেরা, তারা কি করছিল? গভর্নমেন্টকে প্রেসার দিচ্ছিল যে যাতে বাইরে থেকে যাতে খাদ্য না আনা হয়। এতে কি হবে? তাদের যে উৎপাদিত খাদ্যের দাম এটা কিন্তু নেমে যাবে, এই জন্য তারা প্রেসার দিতে লাগলো। এই জন্য বাধ্য হয় সরকার ভুট্টা আইন বা কর্ন ল প্রয়োগ করে। CORN, কর্ন ল বা ভুট্টা আইন। ভুট্টা আইন প্রয়োগ করে, ঠিক আছে? ভুট্টা আইন প্রয়োগ করে যাতে বহির্দেশ থেকে যাতে খাদ্য না আনতে হয়, আমদানি বন্ধ করে দেওয়া হয়। ফলস্বরূপ খাদ্যের দাম আরো বহুগুণ বেড়ে যায়, মানে স্থানীয় যে যোগান ছিল সেই যোগানে পরিপূর্ণ হচ্ছিল না। যেমনটা আমরা দেখেছি লকডাউনের সময় আমাদের সবজি হোক বা মাছ হোক, মাংস হোক, বিভিন্ন বাজারে কিন্তু বা ফল হোক, বিভিন্ন বাজারে ফুল হোক, সব বাজারে কিন্তু আগুন ছিল। তো বর্তমানে কিছুটা নেমে এসেছে। তো এরকম হয়েছিল, খাদ্যের যদি যোগান যদি না আসে, পরিপূর্ণ যদি না আসে, তাহলে কিন্তু খাদ্যের দাম বেড়ে যাবে, মানে সরবরাহ যদি ভালোভাবে না হয়। এর পরিণতিতে শিল্পপতি ও শহরের বাসীরা চিন্তায় পড়ে যায়, আবার সরকারকে আবার চাপ দিতে থাকে, কারণ খাদ্যের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ফলে আবার যে ভুট্টা আইন বা কর্ন ল প্রয়োগ করা হয়েছিল তা আবার
বাতিল করে দেওয়া হয়, তা আবার বলা হয় এটা রিমুভ করো। তো ভুট্টা আইন আবার বাতিল করে দেওয়া হলো। তো এরপর যা ইম্প্যাক্ট হয়েছিল, এর পরবর্তীতে যে প্রভাব দেখা গিয়েছিল বা ইম্প্যাক্ট দেখা গিয়েছিল, কি কি দেখা গিয়েছিল ইম্প্যাক্ট? হলো দেখা যায় খাদ্য দ্রব্য আমদানি হতে থাকে খুবই সস্তা দামে, মানে আগে যে দাম ছিল তার থেকে অনেক নিচে নেমে এসেছিল এই খাদ্যের দ্রব্যের দাম। এতে দেখা যায় আমদানি করা খাদ্য দ্রব্যের দাম ব্রিটেনে উৎপাদিত খাদ্যের দ্রব্যের দামের থেকে অনেক সস্তা। মানে আমাদের লোকালে যে জিনিসগুলা উৎপাদিত হচ্ছে, যে জিনিসগুলা, যেমন আমরা অনেক সময় দেখি ফুলকপি, ফুলকপি আমরা আসাম বা গুয়াহাটি থেকে যে ফুলকপিটা আসছে বা শিলং থেকে যে ফুলকপিটা আসছে, আমাদের সোনামুড়া থেকে যে ফুলকপিটা, এটার সঙ্গে অনেকটাই তফাৎ থাকে। তবুও তফাৎ থাকলেও আমরা লোকাল যেটা, এটাকে আমরা বেশি প্রেফার করি, মানে রেটের তারতম্য থাকে সবসময় দেখি এটা। তো এটা ওইখানেও হয়েছিল, খাদ্যদ্রব্যের দাম মানে স্থানীয় উৎপাদিত খাদ্যদ্রব্যের থেকে অনেকটাই সস্তা যেটা আমদানি করা হতো। তো ব্রিটিশ কৃষি আমদানিকৃত কৃষি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা অক্ষম হয়ে পড়ে, মানে যেগুলো আমদানি করা হচ্ছিল সঙ্গে স্থানীয় যে প্রোডাকশন, এটার সঙ্গে একটা প্রতিযোগিতায় অক্ষম হয়ে পড়ছিল, মানে প্রতিযোগিতা হার মানতে হয় এরকম পরিস্থিতি হয়েছিল। মানে ব্রিটিশ ফার্ম কুড নট কম্পিট উইথ চিপার ইম্পোর্টস, যেই সস্তা দামে যেই আমদানিকৃত জিনিসগুলো আসছিল তার সঙ্গে ব্রিটিশে যে প্রোডাকশন হচ্ছিল বা প্রডিউস হচ্ছিল যে জিনিসগুলা, তার সঙ্গে কম্পিটিশন আর হচ্ছিল না ভালো করে। ফলস্বরূপ বিস্তীর্ণ ভূভাগ, কারণ দেখা যাচ্ছে যে কৃষকরা কৃষি করছে কিন্তু তার দাম পাচ্ছে না ঠিক করে, হ্যাঁ, এই জন্য বিস্তীর্ণ ভূভাগ পতিত হয়ে পড়ে, মানে একদম কৃষি আর করা বন্ধ করে দিয়েছিল, অনেক জায়গায় কৃষি চাষ বন্ধ হয়ে গেছে। এবং এতে কি হয়েছিল, পুরুষ মহিলা বা দলে দলে অনেক লোক বেকার হয়ে পড়েছিল ওই সময়টাতে। ফলে কাজের সন্ধানে জনগণ, যেহেতু এখানে কৃষি করতে পারছে না, কৃষি কাজ করতে পারছে না, কৃষি কাজের জমি জমা সব একদম বেকার পড়ে আছে, তো এই জন্য কি করছিল, কাজের সন্ধানে তারা দেশ থেকে দেশান্তরে গমন করছিল। যেমন অনেক লোক ওই সময় ইউরোপ থেকে আমেরিকাতে স্থানান্তর হতে লাগছিল। ব্রিটেনে খাদ্যদ্রব্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস পেতে থাকে। এটা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ব্রিটেনে যখন খাদ্যদ্রব্যের যখন আমদানি হচ্ছিল, তখন খাদ্যদ্রব্যের মানে যখন বেশি পরিমাণে একটা জিনিস আসবে তখন কিন্তু তার দাম কমে যাবে। যেমন আমরা অনেক সময় দেখি বাজারে ধনেপাতা যখন কম যোগান হয় তখন তার দামটা প্রচুর পরিমাণে থাকে। শীতকালীন এটা একটা ফসল ধনেপাতা, এটা আমরা তরকারি দিয়ে দেই, এটা খুব সুস্বাদু হয়, সেন্ট আসে খাওয়ার মধ্যে। তো এটা যখন খুব কম পরিমাণে যখন বাজারে আসে তখন কিন্তু তার দাম খুব বেশি থাকে, যখন বেশি পরিমাণে আসে তখন দামটা অনেকটাই কমে যায়। ফলে খাদ্যদ্রব্যের চাহিদাও বাড়তে থাকে, যখন বেশি আসে তখন চাহিদা বাড়তে থাকে। তো 19 শতাব্দীর মধ্যভাগ থেকে ব্রিটেনীয় শিল্প উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়, ফলে মানুষের আয়ও বৃদ্ধি পেতে থাকে। শিল্প উৎপাদনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের আয়ও, কারণ ওইখানে অনেক মানুষ কাজ পেয়েছিল, আবার এর ফলে মানুষের আয়ও বেড়েছিল। খাদ্যদ্রব্যের চাহিদা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, সেই চাহিদাকে পূরণ করার জন্য কি হয়েছিল, বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন পূর্ব ইউরোপ, খাদ্যদ্রব্যের চাহিদাকে মানে যে বৃদ্ধি পেয়েছিল তাকে পূরণ করার জন্য কি কি হয়েছিল, যেমন পূর্ব ইউরোপ, রাশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া। আমেরিকা ও অস্ট্রেলিয়া এইসব অঞ্চলগুলোর মধ্যে তাদের জমি জমা গুলাকে পরিষ্কার ও সংস্কার করা হয় কৃষির জন্য। ওই দেশে এত পরিমাণে চাহিদা বৃদ্ধি পেয়েছিল, মানে ওই দেশে
হচ্ছিল না জায়গা। তো অন্যান্য দেশে গিয়ে পূর্ব ইউরোপ, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়ার মধ্যে কৃষিকাজের জন্য জমি জমা পরিষ্কার করতে লাগা হয়, খাদ্য উৎপাদন বাড়ানো হয় আরো। পর কৃষির জন্য জমি পরিষ্কার করাই যথেষ্ট ছিল না। শুধু আমি কৃষি করলাম, কৃষি তো সরবরাহ দরকার। মানে যেটা পূর্ব ইউরোপে করা হয়েছে, রাশিয়া করা হয়েছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এর জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার হবে। এরপর খাদ্যের যাতে ভালোভাবে সরবরাহ হয় তার জন্য দরকার। তো এই জন্য কি করা হয়েছিল, নতুন নতুন রেলপথের নির্মাণ করা হয়েছিল, যাতে করে যে জায়গায় এই গুডস গুলা বা এই খাদ্যদ্রব্য গুলা উৎপাদিত হচ্ছে, এটা যাতে অনায়াসে সমুদ্র বন্দর পর্যন্ত রেল লাইনের মাধ্যমে নিয়ে যাওয়া যায়, আর সমুদ্র বন্দর থেকে যাতে অন্যান্য জায়গায় মানে এটা চালান দেওয়া যায়। তো এই জন্য রেলপথকে যুক্ত করা হয়েছিল। তো চাষ করার জন্য বিভিন্ন জায়গায় লোকদের সেখানে গিয়ে থাকতে হতো, কারণ আসা যাওয়া করে কিন্তু তারা চাষবাস। ধরুন ধরো তোমরা ইউরোপের কোন শ্রমিক যদি ওইখানে গিয়ে যদি চাষ করে, সে কিন্তু ইউরোপ থেকে প্রত্যেকদিন অস্ট্রেলিয়া যাতায়াত করতে পারবে না। এই জন্য অস্ট্রেলিয়া গিয়ে তাদের থাকতে হতো, বা আমেরিকায় তাদের থাকতে হতো। সেই জন্য ওই জায়গায় অনেক অনেক ঘর নির্মাণ করা হয়েছিল। তো এতে কি হয়েছিল, জনসংখ্যাও অল্প স্বল্প বৃদ্ধি পাচ্ছিল। এর ফলে এই কাজগুলোর জন্য কি দরকার ছিল, দুইটা জিনিসের দরকার ছিল, পুঁজি আর শ্রমের। পুঁজি আর শ্রম। শ্রম আমরা ইংরেজিতে বলি লেবার, আর পুঁজি অর্থাৎ লগ্নি বা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট দরকার ছিল। লন্ডন কিন্তু পুঁজির দিক থেকে মানে পুঁজির কেন্দ্র হয়ে উঠেছিল লন্ডন। লন্ডনে অনেক ইনভেস্টররা ইনভেস্ট করছিল, বিভিন্ন পুঁজিপতিরা সেখানে লগ্নি করতে শুরু করে। খাদ্যদ্রব্যের এত বর্ধিত চাহিদার ফলে আমেরিকা ও অস্ট্রেলিয়াতে শ্রমিকের যোগান কম দেখা দেয়। মানে এত পরিমাণ খাদ্যদ্রব্যের দরকার ছিল, তো শ্রমিকের অভাব ছিল। চাহিদা বেশি থাকায় 19 শতাব্দীতে প্রায় 5 কোটি লোক ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও আমেরিকাতে বসবাস শুরু করে। জন্য প্রায় 5 কোটি লোক, 5 কোটি লোক ইউরোপ থেকে কোন জায়গায় যায়, ইউরোপ থেকে যায় অস্ট্রেলিয়া ও আমেরিকা। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও আমেরিকাতে তারা যেতে থাকে। তো 1890 মানে 1890 পর্যন্ত অনুমান করা যায় যে সারা বিশ্ব থেকে প্রায় 1890 সাল পর্যন্ত 1890 সাল পর্যন্ত সারা বিশ্ব থেকে প্রায় 15 কোটি লোক 15 কোটি লোক কাজের সন্ধানে বা উন্নত বা ভবিষ্যতের আশায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে মহাসাগর পার হয়ে দূর দূরান্ত দেশে গিয়ে তারা উপনিবেশ না, কাজের সন্ধানে তারা যেতে থাকে, দূর দূরান্তে চলে যায় তারা। তো আমরা দেখলাম এই টপিকে গ্লোবাল এগ্রিকালচার ইকোনমি, অর্থাৎ কৃষিকাজের বিভিন্ন শিল্পপতিরা লগ্নি করেছিল কৃষিকাজের ক্ষেত্রে। এরপর কৃষিকাজে কি হয়েছিল, উৎপাদনকে বাড়ানোর জন্য 1820 থেকে 1914 মানে আমরা 1850 থেকে 1914 বলেছি, কিন্তু ওই 1820 থেকে 1914 পর্যন্ত বিশ্ব বাণিজ্য কি হয়েছিল, আগে যদি 25 থাকে তা বেড়ে হয়েছিল 40%, মানে 25% থেকে 40% বৃদ্ধি পায় বিশ্ব বাণিজ্য। তো এতে কি হয়েছিল, শ্রমিকদের স্থানান্তরিত হয়েছিল, শ্রমিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। এছাড়াও প্রযুক্তিগত অনেক পরিবর্তন আসে। তো প্রযুক্তিগত কি কি পরিবর্তন আসে এটা নিয়ে আমি সেকেন্ড তোমাদের সাব টপিক এটা নিয়ে আলোচনা করব। আমাদের 1 নাম্বার টপিক হয়ে গেছে, ওয়ার্ল্ড ইকোনমি টেক শিফটস, অর্থাৎ বিশ্ব অর্থনীতির নতুন রূপ গ্রহণ। এটা আমাদের শেষ হয়ে গেছে।
তো আবার দ্বিতীয় যে সাব টপিক প্রযুক্তিবিদ্যার ভূমিকা বা রোল অফ টেকনোলজি, এটা নিয়ে এখন আলোচনা করব। তো নাম্বার 2 সাব পয়েন্ট আমাদের রোল অফ টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার সহায়তায় কি কি এই সময় প্রযুক্তিবিদ্যা যে যে পরিবর্তন মানুষকে সাহায্য করেছিল বা যে যে জিনিস নতুন নতুন আবিষ্কার হয়েছিল, কি কি হয়েছিল? রেলপথ, প্রথমে যদি বলি রেলপথ, নতুন রেল লাইনের স্থাপন করা হয় বা রেল পথ নির্মাণ করা হয়। এছাড়া আমরা যদি 2 নম্বরে যদি যাই, বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত জাহাজ, যা আমরা টিভিতে দেখতে পাই। বাষ্পচালিত এখনের জাহাজগুলো আরো উন্নত, কিন্তু ওই সময় বাষ্পচালিত বা স্টিম জাহাজ ছিল, স্টিম ইঞ্জিনের জাহাজ ছিল। এছাড়া ছিল টেলিগ্রাফ। আজকের দিনে শুধু টেলিগ্রাফ না, আজকের দিনে মোবাইল, হোয়াটসঅ্যাপ অনেক কিছু আমাদের যোগাযোগের মাধ্যম হয়ে গেছে। তো সেই সময় কিন্তু টেলিগ্রাফটাই বিশাল ছিল, রেলপথ, বাষ্পচালিত জাহাজ আর টেলিগ্রাফ। এটা ব্যবসায় দারুণ সুযোগ করে দিয়েছিল মানুষের। এছাড়া তাদের জীবন জীবিকায়ও কিন্তু দারুণ প্রভাব ফেলেছিল এই টেকনোলজি গুলা। তো এছাড়া একটা সময় কিন্তু মানে ইউরোপে একটা লাক্সারিয়াস আইটেম ছিল মিট বা মাংস খাওয়া একটা ইউরোপে লাক্সারিয়াস আইটেম ছিল, কিন্তু তার দামও ছিল বিশাল। কারণ এই মাংস কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না, বা নিয়ে গেলেও কিন্তু যে যেই জীবন্ত পশুগুলোকে নিয়ে যেত, একটা সময় রাস্তার মধ্যে এগুলো অসুস্থ হয়ে যেত বা তাদের ওজন কমে যেত, বা অনেক সময় ওইগুলো মরেও যেত। তো কি হয়েছিল? রোল অফ টেকনোলজি ইন ট্রেড অফ মিট, এটা আমরা আলোচনা করব এখন। রোল অফ টেকনোলজি ইন দ্য ট্রেড অফ মিট। Role of technology in trade of meat. অর্থাৎ মাংসের বাণিজ্যে প্রযুক্তিবিদ্যার ভূমিকা। কি হয়েছিল? 1870 পর্যন্ত, 1870 পর্যন্ত আমেরিকা থেকে ইউরোপে মাংস বাণিজ্য যেভাবে হতো, আমেরিকাতেই সবচেয়ে বেশি গবাদি পশু বা ক্যাটেলদের পালন করা হতো। কারণ আমেরিকার যে স্থানীয়রা, তাদের প্রধান জীবিকাই ছিল পশুপালন বা ক্যাটেল ফার্ম, তাদের ছিল প্রধান জীবিকা। হ্যাঁ, তো তারা পশুপালনে তাদের প্রধান জীবিকা যেহেতু ছিল, তো সেখান থেকে সবচেয়ে বেশি পশু ইউরোপের বাজারে বাণিজ্য করা হতো। তো জীবন্ত পশুকে যেহেতু জাহাজে করে নিয়ে যাওয়া হতো, সেইতে অনেকগুলা সমস্যাও দেখা যেত। কারণ তারা এগুলাকে জাহাজে করে চড়িয়ে নিয়ে গিয়ে যে জায়গায় যাওয়ার কথা ছিল ওইখানে গিয়ে ওইগুলাকে কাটা হতো। তো মাঝখানে কি হতো? সমুদ্র যাত্রা করার ফলে অনেক গবাদি পশুগুলা মাঝপথেই অনেকগুলা মরে যেত বা অসুস্থ হয়ে যেত, বা অনেক সময় এগুলা ওজন কমে যেত, বা অনেক সময় এই গবাদি পশুগুলা বা যে জীবন্ত পশুগুলা এগুলা খাবারের অনেক সময় অযোগ্য হয়ে যেত। এর ফলে মাংসের দাম অনেক গুণ বেড়ে যেত। যেহেতু যেতে যেতে অনেক 5টা যদি নিয়ে যেত, যাওয়ার সময় একটা গিয়ে সুস্থ পাওয়া যেত। তো এইরকম মাংসের দাম অনেক গুণ বেড়ে গিয়েছিল। তো নতুন প্রযুক্তির আবিষ্কারের পূর্বে মাংসের কিন্তু উচ্চ মূল্য ছিল, কিন্তু যখনই জাহাজের সঙ্গে রেফ্রিজারেশনের ব্যবস্থা বা হিমায়নের ব্যবস্থা করা হয়, মানে পচন, এইগুলা তো মাংস বা মাছ এগুলা কিন্তু পচনশীল। হ্যাঁ, একবার যখন কাটা হয় তখন কিন্তু এটা কিন্তু 6 ঘন্টা পরে এগুলা পচন ধরে। তো সেইগুলাকে যাতে দূরবর্তী জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জন্য জাহাজের স্টিম ইঞ্জিনের সাথে রেফ্রিজারেশনের ব্যবস্থা করা হয়। তো এর ফলে দেখা যায় এই মাংসগুলা এক দেশ থেকে অন্য দেশে
অনায়াসে নিয়ে যাওয়া যাচ্ছে। এর ফলে কি দেখা গিয়েছিল যে ইউরোপে গরিব শ্রেণীর লোকেরাও কিন্তু মাংস খেতে পারছিল। তো এটার মূল্যটা অনেকটা হ্রাস পেয়েছিল। এরপর থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নিয়ে যাওয়ার আগেই পশুগুলোকে কেটে ফ্রিজে ঢুকিয়ে নিয়ে যাওয়া হতো। মানে আমেরিকা থেকেই সবচেয়ে বেশি এগুলাকে চালান দেওয়া হতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব জায়গা বা এই ইউরোপের বিভিন্ন দেশগুলাতে। তো আমরা এখন এই পয়েন্টটা আমরা শেষ করলাম, রোল অফ টেকনোলজি। এখন 3 নাম্বার পয়েন্ট, নাম্বার 3 পয়েন্ট, অর্থাৎ লেট 19th সেঞ্চুরি, অর্থাৎ 19শ শতাব্দীর শেষের দিকে উপনিবেশবাদ। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। লেট 19th সেঞ্চুরি colonialism। অর্থাৎ 19শ শতাব্দীর শেষের দিকে উপনিবেশবাদ। 19বিংশ শতাব্দীর শেষের দিকে কিন্তু উপনিবেশবাদের ফলে বাণিজ্য বেড়ে যায়। বাণিজ্য বেড়ে যায় এবং বাজার বিস্তৃত হতে থাকে। এতে অনেকের জীবন জীবিকার মানও উন্নত হতে থাকে। এবং ইউরোপিয়ানদের, বিশেষ করে ইউরোপিয়ানদের অনেক লাভ হতে থাকে। যেমন আমরা দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এসেছিল, তখন অনেক লোক যারা আগে ভালো করে খেতে পারতো না বা তাদের জীবন জীবিকা ছিল অনেক নিম্নমানের, তারাও কিন্তু বিশাল পুঁজিপতি হয়ে তাদের দেশে ফিরেছিল। এইটা দেখা গিয়েছিল। তো এই উপনিবেশবাদের ফলে আবার অনেক খারাপ প্রভাব বা ব্যাড ইম্প্যাক্ট হয়েছিল কোন কোন দেশে, যে যে দেশগুলোর মধ্যে উপনিবেশ ঘাঁটি ছিল ইউরোপিয়ানদের, উপনিবেশ স্থাপন করেছিল। তো এই উপনিবেশিক দেশগুলোতে একটা ব্যাড ইম্প্যাক্ট হয়েছিল। ইউরোপিয়ানরা কিন্তু সেই সময় আফ্রিকার মধ্যে উপনিবেশিক ঘাঁটি স্থাপন করেছিল। আমরা আমেরিকা বলেছি, এখন আফ্রিকা নিয়ে আলোচনা করছি। আফ্রিকা নিয়ে যেহেতু আলোচনা করছি, একটা ম্যাপও তোমাদের দেখাবো। ম্যাপটা তোমাদের বইই আছে। তো সঙ্গে তার সাথে আমরা ভারতের মানচিত্র আমরা কম্পেয়ার করব। তো আমরা যদি আফ্রিকার মানচিত্র দেখি, তবে অবশ্যই দেখবো একটা জিনিস লক্ষ্য করব, আফ্রিকার মধ্যে যে স্টেট গুলাকে টানা হচ্ছিল বা স্টেট লাইন বা ডিভাইড করা হচ্ছিল, সেগুলা কিন্তু স্ট্রেট লাইন ভাগ করা হচ্ছিল। মোস্ট অফ বাউন্ডারিজ আর স্ট্রেট লাইনস। তোমরা যদি মানচিত্র 85 নাম্বার পেজ বার করো, তাহলে কিন্তু তোমরা এই ছবিটা দেখতে পাবে। এখানে দেখো বিভিন্ন কালার দিয়ে বোঝানো হচ্ছে বিভিন্ন স্টেট গুলা। আমরা যদি তার সাথে যদি আমরা ভারতবর্ষের চিত্রটা যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো যে এখানে যেমন স্টেট ভাবে প্রায় স্টেট করে দেওয়া হয়েছে বিভিন্ন বাউন্ডারি গুলাকে। ওই সময় কিন্তু ভারতবর্ষে যদি আমরা মানচিত্র দেখি, ভারতবর্ষের মানচিত্রটা হলো এই দুইটা পার্ট আমি দেখাচ্ছি। ভারতবর্ষের মানচিত্রটা এই দেখো, ভারতবর্ষের মানচিত্রে কিন্তু এরকম স্টেট লাইন নেই। ভারতবর্ষের মানচিত্রের কিন্তু যে স্টেট গুলা বা রাজ্যগুলাকে ভাগ করা হয়েছিল, সেটা কিন্তু ভাষা ও তার সংস্কৃতির ভিত্তিতে ভাগ করা হয়েছিল। তো এটা দেখালাম ভারতবর্ষের প্রায় মধ্যপ্রদেশ পর্যন্ত আমি দেখালাম, এরপর সাউথ ইন্ডিয়া পর্যন্ত আমি দেখাবো। সবগুলোই কিন্তু এরকম স্টেট ভাবে না, ভারতবর্ষের মানচিত্রে এরকম কিন্তু স্টেট ভাবে না। এটা দেখো তোমরা। তো কি হয়েছিল, ভারতবর্ষের স্টেট গুলা তার সংস্কৃতিতে ভাগ করা হয়েছিল। আসলে আফ্রিকাতে প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় শক্তিগুলি, ইউরোপীয় তো অনেকগুলা শক্তি ছিল, তো একটার সঙ্গে আরেকটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। তো নিজেদের এলাকা চিহ্নিত করার জন্য সীমা রেখা টেনেছিল তাদের সুবিধা অনুযায়ী। এখানে তাদের ইমোশন, তাদের আবেগ, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের ল্যাঙ্গুয়েজ, এগুলোর উপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তো 1885 তে ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মধ্যে আফ্রিকার ভাগ বাটোয়ারা সম্পন্ন করার জন্য বার্লিনে মিলিত হয়। কোন জায়গায় মিলিত হয়? 1885 এ নিজেদের মধ্যে মানে ভাগ বাটোয়ারা সম্পন্ন করার জন্য 1885 এ
ইউরোপীয় শক্তিগুলি কোন জায়গায় মিলিত হয়? বার্লিনে। বার্লিনে তারা মিলিত হয়। ঠিক আছে, তো এই ছিল, তোমরা মানচিত্রটা দেখে নিবে। হ্যাঁ, এই ছিল, তারা স্ট্রেট লাইন করেছিল তাদের সুবিধা অনুযায়ী। হ্যাঁ, তো এরপর আমরা নেক্সট নাম্বার পয়েন্ট, অর্থাৎ রেন্ডার পেস্ট, হ্যাঁ, আর ক্যাটেল প্লেগ, এটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। চার নাম্বার পয়েন্ট, or cattle plague। তো আফ্রিকায় 1890 এর দশকে রেন্ডার পিস্ট নামক এক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কত সালে? 1890 এর দশকে। 1890 এর দশকে কোন জায়গায় দেখা দেয়? আফ্রিকাতে। কোন জায়গায়? আফ্রিকাতে দেখা দেয়। এই নামগুলা তোমরা ভালো করে মনে রাখবে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে অলরেডি। এগুলা আসার চান্স আছে। ঠিক আছে, তো এইতে মানে আগে রেন্ডার পেস্ট জানতে হবে, এটা এক ধরনের রোগ যা গবাদি পশুর মধ্যে ছড়িয়ে গিয়েছিল 1890 এর দশকে। তো এই রেন্ডার পেস্ট রোগে প্রায় 90% ক্যাটেলকে সাফ করে দিয়েছিল একবারে এই রোগটা। ঠিক আছে, তো কি বলা হয়েছিল? প্লেগ রোগের দ্রুত সম্প্রসারণের ফলে জনগণের জীবন জীবিকা এবং স্থানীয় অর্থব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল। স্থানীয় অর্থব্যবস্থা আর তাদের জীবন জীবিকা তো প্রধান, তাদের জীবন জীবিকা ছিল আফ্রিকার মানুষের মানে পশুপালন। তো আফ্রিকা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেখানে কিন্তু খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল এই আফ্রিকা দেশ। আফ্রিকা আমেরিকার কথা বলেছি, হ্যাঁ, এখানে খনিজ সম্পদে ও প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল। ইউরোপীয়রা এই খবরটি জানার পরই তারা আফ্রিকাতে কলোনি স্থাপন করার জন্য চলে আসে ও কলোনি স্থাপন করে। আর তারা খনি উত্তোলন ও চাষের জন্য আফ্রিকায় আসে। হ্যাঁ, এখানে তারা জানতে পেরেছিল যে অনেক খনি বা অনেক মিনারেলস আছে। তো এইগুলা এছাড়া সেখানে মাটি ভালো, তো সেখানে চাষবাসের জন্য তারা আসে। তো আসার পর তারা দেখতে পারলো যে এখানে শ্রমিকের অভাব, অর্থাৎ সেখানে যে লোক আছে এখানে শ্রমিকের খুবই অভাব। আর যারা আছে তারা কিন্তু মানে পশুপালন নিয়েই তারা ব্যস্ত। তারা মানে পশুপালন বা স্থানীয় যে প্রাকৃতিক সম্পদ বা সম্পদ আছে, ওই সম্পদ থেকে যে জিনিসগুলো আহরণ হয় ওইগুলা থেকেই তারা সন্তুষ্ট ছিল। তো কারণ সেখানকার স্থানীয় লোকেরা কাজ করতে আগ্রহী ছিল না, আর মজুরি দেওয়ার পরও স্থানীয় লোকেদের প্রধান জীবিকা ছিল পশুপালন যেহেতু ছিল, তো তারা ওই পশুপালন নিয়ে ব্যস্ত থাকতো। তো ইউরোপিয়ানরা কি করছিল, একবার মাথায় তাদের চিন্তা আসলো যে কিভাবে তাদের এই কাজে নিযুক্ত করা হয়। ইউরোপিয়ান ফোর্স পিপল টু ওয়ার্ক, ইউরোপিয়ানরা জোর করে তাদের কিভাবে কাজে নিযুক্ত করা যায়, এই জন্য তারা একটা পদ্ধতি বা পন্থা মানে বা টেকনিক খুঁজে বার করলো। আর টেকনিক অলরেডি খুঁজে পেয়েছিল। তারা কি করছিল, টেকনিক খুঁজে বের করেছিল তাদের কাজে নিযুক্ত করার জন্য। আমরা এক এক করে লিখে দিই। এক নাম্বার যদি বলি, কি হয়েছিল? হিউজ ট্যাক্স ইম্পোজড। হিউজ ট্যাক্স ইম্পোজড অর্থাৎ বর্ধিত ভাবে বা ট্যাক্সের পরিমাণ অনেকটাই বৃদ্ধি করে দিল, যাতে করে তারা টাকার অভাবে যাতে তারা ট্যাক্স না দিতে পারার দৌলতে তারা যাতে
চাষবাসে আবার নিযুক্ত হতে পারে, এই জন্য তারা ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। এছাড়া ইনহেরেন্স ল ওয়্যার চেঞ্জেস, দুই নম্বরে আমরা বলবো inheritance law where changes, বা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যেত সেগুলার মানে বাতিল করে দেওয়া হলো, বা এগুলার লগুলাকে চেঞ্জ করে দেওয়া হলো। মানে কি হয়েছিল, উত্তরাধিকার আইন সমূহকে বদলে দেওয়া হয়েছিল। কি হতো আগে, একজনের যেহেতু একজন পিতার সম্পত্তি তার ছেলেরা বা মেয়েরা উভয়ই পায়, তো এই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে যদি একটা লোকের 3 জন ছেলে বা 2 জন ছেলে থাকে, তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সেই সম্পত্তি কিন্তু যে কোনো একজনই ভাগীদার হবে, আর বাকিরা তা পাবে না। এর ফলে কি দেখা গেল, যে পায়নি সে বাধ্য হয়ে ওই কৃষিকাজে বা খনি উত্তোলনে তারা যেতে থাকলো, বা যেতে হতো তাদের। তো মাইন ওয়ার্কার্স ওয়্যার কনফাইন্ড টু ক্যাম্পাস। এরপর 3 নাম্বার কি হয়েছিল, mine workers were confined to campus and not to allowed to move freely. To move freely, তাদের কি হয়েছিল, খনি উত্তোলনকারী শ্রমিকদের শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতেই তাদের রাখা হতো, আর তাদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না, বা তাদের একটা জায়গায় নির্দিষ্ট গণ্ডিতে রেখে দেওয়া হতো। তো এর ফলে দেখা গিয়েছিল তারা তাদের কৃষি কাজে বা খনি উত্তোলন কাজে তাদের নিযুক্ত করতে পেরেছিল। এই বুদ্ধিগুলা বা এই টেকনিকগুলা অ্যাপ্লাই এর মাধ্যমে তারা তাদের নিযুক্ত করতে পেরেছিল। আর এই রেন্ডারপিস্ট নামক বিধ্বংসী রোগটা কিভাবে আসলো, এটা অ্যাকচুয়ালি 1880 এর দশকে শেষের দিকে আফ্রিকায় পৌঁছেছিল। এটা কবে পৌঁছেছিল, 1880 এর শেষের দিকে। কোন জায়গায় পৌঁছেছিল, আফ্রিকায় পৌঁছেছিল। তো ব্রিটিশ এশিয়া বা ব্রিটিশরা যারা যে জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল, এই জায়গাটাকে বলা হয় ব্রিটিশ এশিয়া, মানে এশিয়া যে জায়গায় ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করেছিল। যাই হোক, এশিয়া থেকে বিভিন্ন ঘোড়া যে আমদানি বা গবাদি পশু যে আমদানি করা হয়েছিল, ওইখান থেকে কিন্তু এই রোগটা ছড়িয়েছিল। আর এই রোগটি আফ্রিকা বিধ্বংসীভাবে ছড়িয়েছিল। আফ্রিকা মহাদেশে, আফ্রিকা দেশেই এই জিনিসটা ছড়িয়েছিল। এছাড়া 90% ক্যাটেল গুলাকে সাফ করে দিয়েছিল এই রোগটা, রেন্ডারপিস্ট। তো ফলস্বরূপ স্থানীয়দের জন্য কি হয়েছিল, মানে তাদের যেহেতু গবাদি পশু মৃত্যু হয়েছিল, তো এক ধরনের কথা ওইখানে প্রচলিত ছিল, মানে লস অফ ক্যাটেল মিন্স লস অফ লাইভলিহুড, মানে তাদের জীবন জীবিকাও চলে গেল, ক্যাটেলও চলে যাওয়ার সাথে সাথে তাদের জীবন জীবিকারও মান একদম নেমে গেল। এর ফলে তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না চাষবাস আর খনি উত্তোলন করা ছাড়া। এইভাবে ইউরোপীয়রা রোগ সংক্রমণ ঘটিয়ে আফ্রিকাতে উপনিবেশ স্থাপন করলো। তো যাই হোক, আমরা 4 নাম্বার যে পয়েন্ট এটা শেষ করলাম, রেন্ডারপিস্ট এন্ড ক্যাটেল প্লেগ, এটা আমরা শেষ করলাম। এখন 5 নাম্বার,
intended labor migration from India. 5 number point. Two point five. Intended labor migration from India. From India. এটা যখন তোমাদের হিন্টস দিয়েছি তখনই এটা নিয়ে অল্প আলোচনা করেছি যে ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিককে দেশান্তরে গমন বা ভারত থেকে বিভিন্ন চুক্তিবদ্ধ শ্রমিকদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো। যেমন পুয়ার যে স্টেট গুলা ছিল, যেমন বিহার, মডার্ন যে বর্তমান যে বিহার এছাড়া শুষ্ক তামিলনাড়ু যে শুষ্ক অঞ্চলগুলা, ওই অঞ্চল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে এই ইন্টেন্ডেড লেবারদের বিভিন্ন দেশে, যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাদের নিয়ে যাওয়া হয়েছিল, ফিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া মরিশাসে তোমরা যদি খোঁজ নাও, মরিশাস একটা ছোট্ট একটা দ্বীপ, ওইখানে কিন্তু অনেক ভারতীয়। হ্যাঁ, এছাড়া আমি একবার যখন তামিলনাড়ুতে গিয়েছি, একজনের সঙ্গে যখন কথা হয়েছে, ওনার বললো যে আমার পিতৃ ভিটা হলো তামিলনাড়ু, ভারতবর্ষে। তো আমি বললাম যে কিভাবে? বললো যে আমরা অনেক আগে আমরা মরিশাসে আমরা বসতি স্থাপন করেছি, আমার বাবা বা দাদুরা ওইখানে গিয়ে বসতি স্থাপন করেছে। তো আমি সেই সূত্রে আমি কিন্তু ভারতীয়। হ্যাঁ, উনি তামিল ভাষা খুব ভালো করে পারে। এছাড়া যেহেতু মরিশাসে থাকে আর ভারতের সঙ্গে আদান প্রদান, তো তামিল ভাষাটা কিছুটা মুখে আটকে যায়, সাথে সাথে উনি ভালো ইংলিশ জানে। তো তার সাথে কথা হওয়ার পর জানতে পারলাম যে ভারত থেকে অনেক লোক মরিশাসে থাকে। হ্যাঁ, এছাড়া তোমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা ভারতবর্ষেরই অংশ, কিন্তু ওইখানে কিন্তু অনেক বাঙালি, এছাড়া তামিলনাড়ুর অনেক লোক আছে ওইখানে থাকে। তো এইরকম একটা সময় শ্রমিকদের যখন নিয়ে যাওয়া হতো তখন তারা ওইখানেই বসবাস স্থাপন করতে শুরু করেছিল। তো ভারতবর্ষের কিন্তু এইরকম ইন্টেন্ডেড লেবার আছে। কোন জায়গায়? আসাম প্রদেশেও কিন্তু এরকম ইন্টেন্ডেড লেবার আছে। তাদের কোনো আইন সিদ্ধ কোনো নিয়ম নেই। যতটুকু তারা কাজ করবে, হ্যাঁ, কতটুকু কাজ করবে বা তাদের পারিশ্রমিক কতটুকু হবে, কিন্তু এই 1900 শতাব্দী থেকে শুরু হলো এই ইন্টেন্ডেড লেবার যে ভারতবর্ষে যে ছিল, এগুলার এই কাজের বিরোধিতা শুরু করেছিল ভারতীয় জাতীয়তাবাদী কিছু নেতা নেত্রীরা। হ্যাঁ, এছাড়া এই যে ইন্টেন্ডেড লেবার বা চুক্তিবদ্ধ শ্রম বা শ্রমিক, যে এই কাজটাকে পুরোপুরি বাতিল করা হয়েছিল অফিসিয়ালি ভাবে 1921 এটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। আর আন্দোলন শুরু হয়েছিল 1900 সালে। তো এছাড়াও আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে তোমাদের আরো কিছু পয়েন্ট আছে, যেমন বিদেশে ভারতীয় উদ্যোক্তাগণ, ইন্ডিয়ান এন্টারপ্রেনার অ্যাব্রোড। হ্যাঁ, শিকারি, পুরী, শ্রফ ও নাট্যকটই চেট্টিয়া, এগুলা এক ধরনের মহাজন গোষ্ঠী ছিল। এগুলা এটা লেখা আছে ইন্ডিয়ান এন্টারপ্রেনার অ্যাব্রোড। এছাড়া ইন্ডিয়ান ট্রেড, কলোনিয়ালিজম, গ্লোবাল সিস্টেম, এই পয়েন্ট গুলা যেহেতু সময় একটু শর্ট আছে, তো এটা নিয়ে আমি আগামী ক্লাসে অল্প তোমাদের হিন্টস দিয়ে দেব। তো এখানেও কিন্তু ভারতীয় উদ্যোক্তারা বিদেশে গিয়ে ব্যবসা শুরু করেছিল। এছাড়া যে লাস্ট পয়েন্ট, যেটা তোমাদের লাস্ট পয়েন্ট, ভারতীয় ব্যবসায়ীরা ব্যবসা বা উপনিবেশবাদ বিশ্বব্যাপী ব্যবস্থা, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এতটুকুই। আগামী ক্লাসে বা আগামী কালকে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবে। এই লকডাউনের সময়ে সবকিছু থমকে থাকলেও শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সময়ে ছাত্রছাত্রীরা যেন ঘরে বসেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত
ই ক্লাসরুম সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখছে তারা যেন এই লকডাউনের সময়ে ঘরে বসেই বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ই ক্লাসরুমগুলির সুযোগ গ্রহণ করে। বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা প্রচারিত, ত্রিপুরা সরকার।